আসসালামু আলাইকুম। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ 94তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 94তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বাত ব্যথা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাত ব্যথার। আজকে আলোচনার বিষয় হচ্ছে বাত ব্যথার ওষুধ নির্বাচন। বাত ব্যথার ওষুধ কিভাবে নির্বাচন করব। গদ বাঁধা কিছু ওষুধ আমরা ব্যবহার করি। ব্যথার কথা শুনলেই যে কমন যে ওষুধগুলি আমরা ব্যবহার করি সেই কাজটি যেন আমাদের করতে না হয়। রোগী যে ওষুধ পাবে তা যেন দিতে পারি, সেই ব্যাপারে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। গত 2 দিন লাইভে আসা হয়নি, 17-18। আজকে কয়েকজন ডাক্তার ফোন দিয়ে আমার মনের কিছু কথা বলছে। সেটা হচ্ছে এই, ফোন দিয়ে বলতে, স্যার গত 2 দিন তো লাইভে আসেন না, মনে হয় যেন 2 মাস দেখি না। কিন্তু এটা আমার মনের কথা, গত 2 দিন আসেনি, আমার মনে হচ্ছে কতদিন লাইভ করা হয় না। যাই হোক, আসল কথায় আসি। আজকে আমরা আলোচনা করব বাত ব্যথা। বাতের ব্যথায় যদি আপনাদেরকে আমি বাত ব্যথা বলি, অডিয়েন্স যদি বাত ব্যথা বলি, আমরা কিছু ওষুধ আমরা অহরহ ব্যবহার করি, কিংবা বলতে থাকি যে এই ওষুধটা হতে পারে, এই ওষুধটা হতে পারে, এটা হতে পারে। বাত ব্যথার নামে কিছু ওষুধের নাম শুনতে চাই। যদি এটা আপনারা বলেন তাহলে এই মুহূর্তে অনেকে বলবেন বাত ব্যথার নামে কোনো ওষুধ নাই। ওয়ালাইকুম সালাম। বাত ব্যথার নামে কোনো ওষুধ নেই। এই কথা আমি কেন শুনতে যাব যে বাত ব্যথার নামে ওষুধ নাই, আবার আমি ওষুধ চাবো? যাই হোক, অতটা পাগল আমি নই। আমি আপনাদেরকে জানতে চাই, বাত ব্যথা বাদেই দিলাম। যদি বলি বাত ব্যথা বললে অনেক ওষুধ বলে দিবেন। বাত ব্যথার ওষুধ 200 কিংবা 250 ওষুধের নাম বলে দিবেন। বাতে ব্যথায় বাত ব্যথা, বাত ব্যথা, বাত ব্যথা, বাত ব্যথা, বাত ব্যথা, বাত ব্যথা, বাত ব্যথায়। আচ্ছা, বাত ব্যথায় 310টি ওষুধ আছে। যে আমার লেখা যে ম্যাথমেটিক্যালি আছে, জাস্ট এই বইটার মধ্যে আপনি বাত ব্যথায় 310টি ওষুধের বাতের ব্যথা পাবেন। 310টি ওষুধ আমার বইতে যেহেতু 310টি ওষুধ আছে, যেহেতু আপনারা গত 8 মাস থেকে, সেই এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 6 মাস যেহেতু আমার সাথে আছেন, অথবা আমি যদি বলি আপনাদেরকে বাত ব্যথার ওষুধ দেন, নিশ্চয়ই আপনারা মুখের উপর বলে দিবেন বাত ব্যথার নামে কোনো ওষুধ নেই, লক্ষণ লাগবে। সেই জন্য আপনাদেরকে বাত ব্যথার ওষুধ আর চাচ্ছি না। আমার রোগীর সমস্যা হচ্ছে, রোগীর নাম হলো সালমা বেগম, বয়স 35, 2 জন বাচ্চা আছে, তাও আবার সিজার। রোগীর নাম সালমা বেগম, বয়স 35, 2 সন্তান, 2টি সিজার। রোগীর সমস্যা হচ্ছে অনেক সমস্যা। ওষুধ কোথায় দিবেন একটা একটা করে বলছি। গেটে বাত 1 নম্বরে, গাউট, যেটা গাউটি, গেটে বাত। রোগীর সমস্যা হচ্ছে গেটে বাত। এবার যদি আপনাদেরকে বলি, আচ্ছা, আমার জামার জন্য দোয়া করতেছে, আলহামদুলিল্লাহ, সবাই মিলে দোয়া করেন ওরা যেন ভালো থাকে। এবার হলো যদি বলি গেটে বাত, এবার আপনার কয়েকটা ওষুধের নাম বলেন তো। যারা রেপার্টরি আপনাদের সামনে আছে
আপনারা লিখেন, যাদের হাতে রেপার্টরি নেই আপনারা কিছু ওষুধের নাম লিখেন। জি, শুধু গেটে বাত যদি বলা হয় গেটে বাত, তাহলে নিশ্চয়ই কিছু ওষুধের নাম আপনারা লিখবেন। আমি সেই ওষুধের নামটি শুনতে চাই। কিছু ওষুধের নাম উল্লেখ করেন আপনারা। গেটে বাত কি কি ওষুধ হতে পারে, কিছু ওষুধের নাম লিখেন। গেটে বাতের ওষুধ গাউটি, গেটে বাতে কিছু ওষুধের নাম লিখবেন আপনারা, দ্রুত লেখেন তো দেখি, একটু শুনি কি কি লিখতে পারেন আপনারা। একটু গাউটির কিছু ওষুধের নাম লিখেন। গাউটি একটু লিখেন। রেপার্টরিতে 1047 পৃষ্ঠায় আছে। এই যে নিজাম আরেকটা ক্লাসে করেন। যদি বলি গাউটি, পৃষ্ঠা নাম্বারটা কত? 1047 পৃষ্ঠায় আছে গাউটি। এখানে দেখেন গেটে বাতে কতটুকু ওষুধ আছে, অনেকগুলো ওষুধ আছে। বলতে পারবেন কত লাইন ওষুধ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22টি। 22 6 22 কত? 5 22 হলো 110 110 20 30 130টির মতো ওষুধ আছে আপনার গাউটিতে। গাউটিতে 130টি ওষুধ। এখন কমে যাবে ইনশাল্লাহ। কিছু হতে নাম বলেন। গাউটিতে অনেক ওষুধের নাম লিখতে পারবেন। গাউটিতে অনেক ওষুধ আছে। ফার্স্ট গ্রেডে আছে কয়টি ওষুধ? কেউ পারলে একটু লিখে দেন তো। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23টি শুধু ফার্স্ট গ্রেডে ওষুধ আছে, শুধু 23টি ফার্স্ট গ্রেডে। আপনারা কি লিখছেন? লিডাম, রাস্টক্স, গোয়েকাম, বাস। আর কোনো ওষুধ নাই? আপনারা বলবেন যে ওষুধ দিয়ে লাভ নাই, কারণ একটু বোধ অনেক ওষুধ বলবো, তাই তো? কলোসিন, গোয়েকাম, জি। আর কিছু এই ওষুধের নামে ডাক্তারি চলবে? আমার রুগীর বাতের যে ব্যথাটা আছে, সেই ব্যথাটা কিন্তু একুইড, মানে এই তার ব্যথাটা, এই ব্যথাটা হলো তরুণ। তরুণ বলা যায়, হ্যাঁ একুইড বলা যায়। বেশি দিন না তো, অল্প কয়েক মাস হলো, অল্প কয়েকদিন থেকে চলছে, অল্প কয়েকদিন। আচ্ছা, 3 নম্বরে ব্যথাটি খুব তীব্র হয়, শয্যা হতে উঠতে বাধ্য হয়। এত তীব্র ব্যথা, এত তীব্র ব্যথা, ব্যথার জন্য রোগী শয্যা ত্যাগ করতে বাধ্য হয়। এত প্রচন্ড ব্যথা। ব্যথাগুলি কোথায় কোথায় জানবেন? জয়েন্টে জয়েন্টে ব্যথা আছেই, পাশাপাশি পায়ের পাতায় ব্যথাটা খুব বেশি। পায়ের পাতায় ব্যথাটা খুব বেশি। পায়ের পাতায় জয়েন্টটা আছে, তারপরে কি পায়ের পাতায় ব্যথাটা খুব বেশি হয়। পরবর্তী নাম্বার সঞ্চারণশীল ব্যথা। একবার এটা এই পা, আবার ওই পা, এই একবার নিচে হাঁটু, আবার উপরে, আবার নিচে গোড়ালিতে, মানে শুধু সঞ্চারণশীল ব্যথা। এই কষ্টটা শুধু সঞ্চারণশীল। যদি আমি বলি গেটে বাত, ব্যথার তীব্রতায় বিছানা থেকে উঠতে বাধ্য হয়, পাশাপাশি সঞ্চারণশীল ব্যথা, নিশ্চয়ই আপনাদের কিছু ওষুধের নাম মনে পড়ে যাচ্ছে, যেটা ব্যবহার করা জরুরি। নিশ্চয়ই কিছু ওষুধ আছে আপনাদের, আর্নিকা, রুটা, আরও কিছু লেখেন, যে আপনার ব্যথার তীব্রতায় বিছানা ছেড়ে উঠতে বাধ্য হয়। এত তীব্র ব্যথা, ব্যথার জন্য স্থির থাকতে পারে না, ব্যথার তীব্রতায় উঠে বসতে বাধ্য হয়। ব্যথা এত তীব্র, সে ব্যথার জন্য উঠতে বাধ্য হয়। এবার কি বলবেন, কি ভাববেন, কি ওষুধ দিবেন? একটু ভাবেন তো কি ওষুধ দেওয়া যায়? সালফার,
ওকে, এবার আসি সঞ্চালন গেল সন্ধিতে। সন্ধিতে ব্যথা যদি বলি তাহলে তো আপনারা অনেক ওষুধ ভাবতে পারেন। একেবারে যাদের হাতে রেফার্টারি আছে, একেবারে পালসেরিলা, রাস্টস, প্লাম্বার, নাক্সবম, লিডাম, ব্রাইনিয়া, ক্যালকিনেফস, আর্নিকা, আর্জেন্টামেট, আর্জেন্ট মিউর, বাস ওষুধের শেষ নেই, অনেক ওষুধ দিতে পারে, তাই তো? ব্যথা কিন্তু শুধু সন্ধিতে না, এই রোগীর কষ্ট কিন্তু আপনার অস্থির মধ্যে। ডাক্তার আমার এই জয়েন্টে তো ব্যথা আছে, হাড়গুলি সহ ব্যথা করে, হাড় অস্থি সহ ব্যথা। ওষুধ যে কোত্থেকে বের করবেন, কি যে করবেন আল্লাহ মালুম। ডাক্তার সাহেব যত কথা আছে, আমার সব কষ্টগুলি এই তো লেগ কেন বেড়ে আসছে, বাস ডাক্তার সব কষ্টগুলি আমার ডান পাশে। এই যে এতগুলি কথা বললাম, তার সাথে যদি ডান পাশটা যোগ করি তাহলে তো এবার হলো ওষুধটা তো একেবারে হাতের নাগালে। তাড়াতাড়ি লিখেন না কেহ। গেটে বাদ তরুণ, ব্যথার তীব্রতা উঠে বসতে বাধ্য হয়, সঞ্চালনশীল বেদনা, সন্ধিতে অস্থিতে, ডান দিকে। এইবার তো মনে হয় মোটামুটি একটা ওষুধের লাইন হলো। দেখেন তো কিছু ওষুধ দেওয়া যায় কিনা। যদি পায়খানার সাথে কষা হয় তাহলে কিন্তু কথাই নেই, নিষ্ফল মলবেগ নিচ্ছে। এবার ওষুধটা লিখতে পারবেন, একটু লিখেন আপনারা। আপনারা যদি একটু ওষুধ স্মরণ করে না দেন তাহলে কিন্তু ভালো লাগে না, তাহলে কিন্তু আমি বুঝতে পারি না যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। আপনারা আমার কথা বুঝতেছেন কিনা আমি কিন্তু বুঝতেছি না। এই যে বললাম গেটে বাত তরুণ, ব্যথার তীব্রতা এত প্রচন্ড, উঠে শয্যা হতে উঠতে বাধ্য হয়, সঞ্চালনশীল বেদনা, সন্ধিতে ব্যথা, অস্থিতে, শুধুমাত্র সন্ধিতেই নয় অস্থিতেও ব্যথা, ডান দিকটা বেশি, ডান দিকে বেশি। কিন্তু পায়ের পাতায় কিন্তু ব্যথা, পায়ের পাতায় ব্যথা। বাতের রুব্রিকটা কি হবে? হ্যাঁ, রুব্রিক ভিত্তিক ওষুধ বলে দিলে একেবারেই ভরাডুবি। রুব্রিক ভিত্তিক ওষুধ বলা যাবে না। আমি যেদিক যেতে চাচ্ছি আমার সাথে আপনারা যেতে থাকেন। আমি কিন্তু আপনাদের এই রুব্রিক বলার পরে ওষুধের পেজ নাম্বার দেখা দরকার নেই। না দেখে যদি ওষুধ বলতে শুরু করি, আলহামদুলিল্লাহ এখানে যে কটা আছে 130-35টা, তার মধ্যে 120টা হয় 120টা, তা না হলে এই 1500 পর্যন্ত বলা যাবে। কিন্তু ওষুধ আছে 130টা। 130টার মধ্যে হয়তো 110 পর্যন্ত বলবো অথবা 1500 পর্যন্ত বলবো। আপনারা কোনো খুঁজেই পাবেন না, এত ওষুধ বলে ফেলবো। আর যদি বইটা দেখে আপনারা মিলে নেন সবচেয়ে ভালো হবে। আমি যত বলবো এই বলার মধ্যে গলত থাকবে। আপনি যখন রেপার্টরি দেখে মিলিয়ে নেবেন 1047 পৃষ্ঠায়, সেখানে কিন্তু গলত থাকবে না। অডিয়েন্স নিশ্চয় ওষুধটা ভাবতেছেন কি? ব্যথা তীব্রতায় উঠে বসতে বাধ্য হয়, সঞ্চালনশীল বেদনা, তারপর কি তরুণ, তার মধ্যে গেটে ব্যথা, সন্ধিতে ব্যথা, পায়ের পাতায় ব্যথা। এই তো একটু লাইন হচ্ছে, পায়খানাটা কষা হচ্ছে, ডান দিকের রোগ আক্রমণ, ওষুধটা মনে হয় কাছাকাছি চলে আসছে, কলসিকাম। আচ্ছা ঠিক আছে, দিয়েন, অসুবিধা নেই, দেন না, যা খুশি দেন, দিতে থাকেন। ব্যথার অনুভূতিটা শুনবেন তো, একদম টিয়ারিং, ছিন্নকর ব্যথা, টিয়ারিং, ছিঁড়ে ফেলার মতো। ডাক্তার মনে হয় একদম সব ছিঁড়ে ফেলতেছে, ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা। এইবার তো মনে একটু ভিন্ন চিন্তা ভাবনা করবেন, করেন, অসুবিধা নেই। ছিঁড়ে ফেলার মতো ব্যথা, টিয়ারিং পেন, নাক্সপম লিখছেন, লেখেন, অসুবিধা নেই। কত ওষুধ, হাই আল্লাহ, এত ওষুধ গেল আসলো, আপনি নাক্সতে বসে আছেন। নাক দিয়ে চলবে? ও চলবে না। এইবার একটু সামনের দিকে যাই। রুগীর আরো কিছু সমস্যা আছে, সব সমস্যা না শুনলে ওষুধ কেমনে দিবেন? শোনা দরকার না? রুগী শুনবেন, লক্ষণের মূল্যায়ন খুঁজবেন। কষ্টিকাম একদম ফাটাফাটি। ফাতেমা কি হামজা, ফাতেমা হামজা কি রেখেছে? কষ্টিকাম, চমৎকার। ওই যে কোষ্ঠবদ্ধতা আছে, ডান পাশে রোগাক্রমণ আছে, ওষুধটা কষ্টিকাম, চমৎকার। আহারে একাঙ্গিত না রে বাবা, জয়েন্টে জয়েন্টে আছে। আচ্ছা তারপরে কি? ওয়ালাইকুম সালাম, রাস্টক্স। এই যে দুনিয়াটা মুসাফিরখানা, ডাক্তার সাহেব রাস্টক্স যা লিখছেন আলহামদুলিল্লাহ।
এই রাষ্ট্র দিয়ে আপাতত আমরা বেঁচে আছি। রুগী আইলে ব্যথা যাই বলুক না কেন, আলহামদুলিল্লাহ রাষ্ট্র দিয়ে আপাতত পার করে দেয়। আগে যান, তারপর দেখা যাবো ব্রাইনি আবার রাষ্ট্র দেন, অসুবিধা নেই। এবার একটু অন্যদিকে যাই, আসেন এবার আমার সাথে। রুগীর উল্টা পথে যাচ্ছে, কিন্তু রুগীর পছন্দের খাবারটা আমার পরে শোনেন, আগে জিহ্বাটা শোনেন। জিহ্বাটা হলো, আচ্ছা পিপাসা আছে নাকি? ও বাবা রে, প্রবল পিপাসা। এই যে লক্ষণ এতক্ষণ যা বললাম, এই যে এতক্ষণ যা বললাম, গেটে বাত, তরুণ, ব্যথার তীব্রতার জন্য শয্যা ত্যাগ করতে বাধ্য হয়, সঞ্চালনশীল বেদনা, সন্ধিতে, অস্থিতে, পায়ের পাতায়, ডান দিকে ছিন্নকর বেদনা, এই যে এত কিছু বললাম, এই বললে তার সাথে প্রবল পিপাসা বললে নিশ্চয় একটা ওষুধ ভাবছেন আপনারা, ভাবেন, অসুবিধা নেই। শুধু কি তাই, অত্যাধিক পিপাসা, অদম্য তীব্র জ্বালাকর পিপাসা রে পিপাসা, জ্বর মেয়ের পিপাসা। এইবার তো নিশ্চয় ওষুধটা হয়ে যাওয়ার কথা। প্রবল পিপাসা, এই যে গেটে বাত, তরুণ, ব্যথার তীব্রতায় শয্যা হতে উঠতে বাধ্য করে, সঞ্চালনশীল বেদনা, সন্ধিতে বেদনা, অস্থিতে বেদনা, ডান দিকে বেদনা, পায়ের পাতায় বেদনা, ছিন্নকর বেদনা। নিশ্চয়ই আপনারা ওষুধটা ভাবতেছেন, ভাবেন, পারলে একটু লিখে দেন ওষুধটা কি হতে পারে। ওষুধটা কি হতে পারে? প্রবল পিপাসা, জ্বালাকর তীব্র অদম্য, জ্বালাকর তীব্র পিপাসা, প্রবল পিপাসা, জ্বালাকর তীব্র অদম্য। এই কথার আলোকে নিশ্চয়ই ওষুধ ভাবছেন। প্রবল পিপাসা, বাকি বিল্লাহ, জ্বালাকর তীব্র অদম্য প্রবল, দাঁড়াও আমার ফোন দিলি। ওষুধটার নাম আর্সেনিক অ্যালবাম, লিখছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর কেহ লেখেন, অসুবিধা নেই। ঘামের সময় পিপাসা, আচ্ছা যিনি লিখছেন বেশি জানতে গিয়ে মূলটাও জানা হয় না। আমি যেটা আপনাদেরকে যেদিকে নিয়ে যাব, আপনারা এই আজকের আমি যে আলোচনাটি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, যদি আপনারা আমার থিমটা নিতে পারেন, এখানে যে কটা ওষুধ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা ব্যবহার না করে কোনো উপায় নেই, ব্যবহার করতে তো হবে। এই সত্যের পথটা খুব যন্ত্রণাকর, কাঁটাদায়ক, মানে বিরক্তিকর, কষ্টদায়ক, অনেক কষ্টের, কিন্তু তারপরে আপনাকে সত্যের পথে চলতে হবে, এটাই নিয়ম। সত্যের পথটা অনেক কষ্টকর, অনেক যন্ত্রণাকর, তারপর আপনার সত্যের পথে চলতে হবে, যেটা আপনার পৃথিবীর বিধান, যেটা পৃথিবীর ধর্ম। আপনাকে যতগুলো ওষুধ কাজ করে, এই বাতের ব্যথার ক্ষেত্রে, গেটে বাত হোক, সন্ধিতে ব্যথা হোক, পাতায় হোক, কবজিতে হোক, যেখানে হোক না কেন, এটার জন্য যে কটা ওষুধ আছে প্রত্যেকটা ব্যবহার করার নাম হচ্ছে হোমিওপ্যাথি। যে কটা ওষুধ ব্যবহার, আমি আমার এই ম্যাথামেটিকাতে 310টি ওষুধের বাতের ব্যথার লক্ষণ দেওয়ার চেষ্টা করেছি। আমি আজকে যে থিমটা দিতে চাচ্ছি, সেই থিমটা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনারা এই 310টি ওষুধই ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন, একেবারে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। 310টা ওষুধ, এই 310টা ওষুধ ব্যবহার করার নাম হচ্ছে হোমিওপ্যাথি। কোনো চোরা কোনো পথ নেই, মানে এক ফাঁকে আপনি সেরে যাবেন, একদিক দিয়ে চলে যাবেন যে এই 5টা ওষুধ ব্যবহার করবেন, 10টা ব্যবহার করবেন, এই পথ হোমিওপ্যাথিতে নাই। আপনাকে যদি সঠিক ট্রিটমেন্ট দিতে হয়, তাহলে আপনাকে সঠিক পথে এগোতে হবে। আচ্ছা, আমি বলছিলাম পিপাসার কথা। প্রবল পিপাসা, তীব্র জ্বালাকর অদম্য, ওখানে আপনি গেলে যে ওষুধগুলোর নামটি পাবেন। অত্যাধিক পিপাসায় একটু চোখটা বলে আসেন তো, দেখেন তো ফার্স্ট গেটে কতগুলো ওষুধ আছে, সেকেন্ড গেটে কতগুলো ওষুধ আছে, অনেক ওষুধ আপনি দেখতে পাবেন, ওখানে একটু খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আসি ক্ষুধার বালা। এই রুগীর ক্ষুধার অভাব, অ্যাপিটাইট ওয়ান্টিং,
একটু জানতে দেখি কে পারেন। অ্যাপিটাইট ওয়ান্টিং পেজ নাম্বারটা আমাকে দিয়ে দেন জলদি। অ্যাপিটাইট ওয়ান্টিং, অ্যাপিটাইট ওয়ান্টিং, ক্ষুধার অভাব, একটু পেজ নাম্বারটা বলে দেন তাড়াতাড়ি। কে পারেন লিখে একটু বলে দেন। অ্যাপিটাইট ওয়ান্টিং, তাড়াতাড়ি। অ্যাপিটাইট ওয়ান্টিং পেজ নাম্বারটা কত? তাড়াতাড়ি যে পারেন লিখে দেন পেজ নাম্বারটা। অ্যাপিটাইট ওয়ান্টিং, তাড়াতাড়ি। হ্যাঁ, আমি যে ওষুধটাকে এনে ভাবছি এই লক্ষণটা খুব জরুরি। অ্যাপিটাইট ওয়ান্টিং, এই ওষুধটা কত? 479 পৃষ্ঠা। কেউ নাই 479 লেখার মতো? যে বড় বইটি দেখা যাচ্ছে এখানে দুইটা বই আছে, একটা হচ্ছে ক্যান রেপার্টরি আর একটা হচ্ছে আমার লেখা ম্যাথমেটিকা। আচ্ছা, এই বইয়ের ব্যাখ্যা পরে দিচ্ছি আপনাকে। আমি বলছি যে 310টি ওষুধ বলছি, এই 310টি ওষুধ ইনশাল্লাহ এখনই আপনারা এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আসি ক্ষুধার অভাব লিখছি, কিন্তু ক্ষুধার অভাব তার সাথে একটু কথা আছে। সামান্য আহারে পরিতৃপ্তি, অল্প খাবার খেলেই তার ক্ষুধা মিটে যায়। সামান্য আহারে পরিতৃপ্তি, অল্প খাবার খেয়ে আর খেতে চায় না, অল্প খেলেই কি তার ক্ষুধা মিটে যায়। সামান্য আহারে পরিতৃপ্তি গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, রোগীর পছন্দ হচ্ছে ঠান্ডা খাবার আর রুটি। ঠান্ডা খাবার আর রুটি পছন্দ। নিশ্চয়ই আপনারা জানেন ঠান্ডা খাবার পছন্দ। 20 নাম্বারটা একটু বলে দেন। ঠান্ডা খাবার পছন্দ, খুব তাড়াতাড়ি যান। ডেজার্ট, কোল্ড ফুড, ঠান্ডা খাবার পছন্দ, ঠান্ডা খাদ্য পছন্দ। কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানীয় পছন্দ, ঠান্ডা পানীয় দিতে পারেন, ঠান্ডা পানীয় পছন্দ। ঠান্ডা পানীয় পছন্দ। এই আমার রুগীর ঠান্ডা পানীয় পছন্দ। নিশ্চয়ই আপনারা একটা ওষুধ ভাবতে পারতেছেন, ঠিকই ব্রাইনে দিচ্ছেন, দেন, অসুবিধা নেই। ঠান্ডা পানীয় পছন্দ। 20 নাম্বারটা বলেন। এখন বেল বানিয়ে দাও, বেল বানিয়ে ঠান্ডা পানীয় পছন্দ। 20 নাম্বারটা বের করেন। ঠান্ডা পানীয় পছন্দ 20 নম্বর কত? 484 পৃষ্ঠা, ঠান্ডা পানীয় পছন্দ। এবার আসেন আমার এই রুগীর কফি পছন্দ। রুগীর কফি পছন্দ, একটু মাথায় রেখেন। রুগীর কিন্তু কফি পছন্দ। এখানে আপনি অনেক ওষুধ দেখতে পাবেন যেগুলো আপনার গেটে পাতার মধ্যে আছে, যে ওষুধ দেখে আসছেন এর মধ্যে অনেক ওষুধ পাবেন। এর মধ্যে আছে কফি পছন্দ, ডেজার্ট, কফি পছন্দ, অনেক ওষুধ আছে এর মধ্যে। এবার যদি অনিচ্ছার মধ্যে আসি, অনিচ্ছা, গরম খাদ্যে অনীহা, ঠান্ডা খাদ্য পছন্দ, গরম খাদ্যে অনীহা। ঠান্ডা পানীয় পছন্দ, গরম খাদ্যে অনীহা। গরম খাদ্যে অনীহা, গরম খাদ্যে অনীহা, গরম খাদ্যে অনীহা, গরম খাদ্যে অনীহা। অডিয়েন্স, গরম খাদ্যে অনীহা। পৃষ্ঠা নাম্বারটা কত? গরম খাদ্যে অনীহা। পৃষ্ঠা নাম্বারটি কত? গরম খাদ্যে অনীহা। পৃষ্ঠা নাম্বার কত? একটু বের করে দেন। আমার রুগীর গরম খাদ্য পছন্দ, গরম খাদ্যে অনীহা, কিন্তু কোল্ড ড্রিঙ্কস পছন্দ।
কোল্ড ড্রিঙ্কস পছন্দ, গরম খাদ্যে অনীহা। আলহামদুলিল্লাহ। অডিয়েন্স, নিশ্চয়ই আপনারা কিছু ওষুধ ভাবতেছেন, ভাবেন। গরম পানীয় পছন্দ, ঠান্ডা খাদ্যে অনীহা, নিশ্চয়ই ভাবতেছেন। একটু পেজের মধ্যে এসে দেখেন তো, ঠান্ডা খাদ্য পৃষ্ঠা নাম্বার 481। যারা পৃষ্ঠা নাম্বার লিখছেন আপনারা দেখবেন এখানে অনেক বড় বড় পছন্দের ওষুধ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই আপনাদের ওষুধটি ভাবতে আর দেরি হওয়ার কথা নয়। রোগীর অসহ্য, অসহ্য হচ্ছে মিষ্টি আর দুধ। রোগীর অসহ্য খাদ্য হচ্ছে মিষ্টি আর দুধ। রোগীর যাইতে পারে, আরেকবার ঘন্টাতে করে দিলে হবে। রোগীর অসহ্য খাদ্য দুধ ও মিষ্টি। দুধ, অসহ্য খাদ্য দুধ ও মিষ্টি। রোগীর অসহ্য খাদ্য দুধ মিষ্টি। পৃষ্ঠা নাম্বারটি কত অডিয়েন্স? রোগীর মিষ্টি অসহ্য, পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি যান, যে পারেন লিখেন। দুধ অসহ্য, পৃষ্ঠা নাম্বারটি কত? দুধ অসহ্য, আমার রোগীর দুধ অসহ্য, পৃষ্ঠা নাম্বারটি কত? রোগীর দুধ অসহ্য, পৃষ্ঠা নাম্বারটি কত? রোগীর দুধ অসহ্য, পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি একটু মনোযোগ দিলে ইনশাআল্লাহ আপনারা 310টি ওষুধ ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দুধ অসহ্য 1363, দুধ অসহ্য মিষ্টি মিষ্টি মিষ্টি। দুধ অসহ্য হলো 63 আর মিষ্টি অসহ্য 64, 1364। ওকে জি, এবার আসেন। রোগীর তার ফেভারিট বলেন আর যাই বলেন, একটা খাদ্য রেখে দিলাম, একটা খাদ্য রেখে দিলাম শেষের জন্য। উপযুক্ত খাদ্যটা আপাতত রাখলাম, উপযুক্ত খাদ্যটা একটা খাদ্য রাখলাম, উপযুক্ত খাদ্যটা রাখলাম, দেখি ইনশাল্লাহ পরে দেব। এবার রোগীর কাতরতা। রোগীর শীত সহ্য হয় না, তবে গরমও অতটা ভালো লাগে না। সেকেন্ড গ্রেডে শীত কাতর, থার্ড গ্রেডে গরম কাতর, বাস। গোসলে ভয়, গোসলে ভয় কিন্তু গোসলে আরাম। রোগীর গোসলে ভয় কিন্তু গোসলে আরাম। পৃষ্ঠা নাম্বারটি কত একটু বের করে দেন। গোসলে ভয়, গোসলে ভয় কিন্তু গোসলে আবার আরাম। গোসলে ভয় কিন্তু গোসলে আরাম। গোসলে ভয়, গোসলে ভয় কিন্তু গোসলে আরাম। লিখেন পৃষ্ঠা নাম্বারটি কত? 1345। ওকে, বইটার লেখক কে? আমারই লেখা। এবার সামনে আগান। গোসলে ভয়, বাথ ব্রেথ, বাথ ml, বাথিং ml, বাথিং ব্রেথ, বাথিং ml। গোসলে ভয় আছে
কিন্তু গোসলে কি আরাম বোধ করে। নিশ্চয়ই আপনারা ওষুধটার কাছাকাছি যাচ্ছেন, পারলে কি একটু ওষুধটা একটু মাঝে মধ্যে লিখেন, লেখলে ভালো লাগবে। এবার কিছু ঘামের বেলায় আসি। ঘাম, আচ্ছা, ঘুমের মধ্যে ঘাম, ঘুমের মধ্যে ঘাম, একটু জানতো ঘুমের মধ্যে ঘাম, ঘুমের মধ্যে ঘাম। একদম অডিয়েন্স, রোগীর ঘুমের মধ্যে ঘাম। আপনারা যখন যেখানে যাবেন, ঘুমের মধ্যে ঘাম পৃষ্ঠা নাম্বারটি কত একটু বলে দেন। ঘুমের মধ্যে ঘাম পৃষ্ঠা নাম্বারটি কত? ঘুমের মধ্যে ঘাম আমার রোগীর, ঘুমের মধ্যে ঘাম, ঘুমের মধ্যে ঘাম আমার এই রোগীর গরম ঘাম, গরম ঘর্ম। ঘামটা যে হয়, ঘামটা, এই ঘামটা হচ্ছে গরম, ওয়ার্ম। গরম ঘাম পৃষ্ঠা নাম্বার কত? গরম ঘাম, পাসপারেশন ওয়ার্ম, গরম ঘাম আমার এই রোগীর গরম ঘাম। এবার কিন্তু একটা লাইন হচ্ছে, যদি আপনারা চেষ্টা করেন। এইবার আসেন স্বপ্ন। দুর্ভাগ্যের স্বপ্ন দেখে, দুর্ভাগ্যের স্বপ্ন দেখে আমার রোগী, দুর্ভাগ্যের স্বপ্ন দেখে। ঝগড়া বিষয়ে স্বপ্ন দেখে, দুর্ভাগ্যের স্বপ্ন দেখে, ঝগড়া বিষয়ক স্বপ্ন দেখে। সমুদ্রের মধ্যে পড়ে যাওয়া দেখে, সমুদ্রের মধ্যে পড়ে যাওয়া, সমুদ্রের মধ্যে পড়ে যাওয়া দেখে, সমুদ্রের মধ্যে, সমুদ্রের মধ্যে পড়ে যাওয়া দেখে। আচ্ছা, পরবর্তী নাম্বার, রোগীর ঘুম কম হয়, ঘুম ভালো হয় না, স্লিপলেসনেস। রোগীর অনিদ্রা, নিদ্রাহীনতা, নিদ্রাহীনতা। হাসিটা কম মনে হয়, এক সপ্তাহ খুব টায়ার্ড ছিলাম, খুব কাজ করতে হয়েছে, যার জন্য ক্লান্ত। মন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। নিদ্রাহীনতা, নিদ্রাহীনতা আমার রোগীর ভালো ঘুম হয় না। এবার প্রস্রাবের পর্ব। মূত্র ত্যাগকালে জ্বালা হয়। যিনি লিখছেন এই লাইভে সময় কাটানো কতটা যুক্তিযুক্ত, আপনার ভালো না লাগলে চলে যান, আপনি কেটে পড়েন। আপনার ভালো না লাগাটা স্বাভাবিক। যদি আপনি ভালো রেপার্টরি বুঝতে পারেন, যারা ভালো রেপার্টরি বুঝতে পারে, ভালো রোগীলিপি করতে পারে, ভালো ওষুধ বাছাই করতে পারে, তাদের জন্য এই লাইভ নয়। যারা ভালো রেপার্টরি ব্যবহার করতে জানেন, ভালো রোগীলিপি জানেন,
ভালো ওষুধ নির্বাচন করতে জানেন, সঠিক ওষুধ নির্বাচন করতে জানেন, তাদের জন্য এই লাইফ নয়। যিনি ভালোভাবে সঠিক ওষুধ নির্বাচন করতে জানেন, যিনি ভালো ওষুধ নির্বাচন করতে জানেন, ভালো রেপার্টরি ব্যবহার জানেন, ভালো রোগীলিপি করতে জানেন, আদর্শ আরোগ্যের সকল নিয়ম কানুন জানেন, আপনার জন্য এই লাইফে থাকা একেবারে যুক্তিযুক্ত নয়। আপনি দয়া করে কেটে পড়েন। তবে আপনার এই প্রশ্নগুলি এখানে বেমানান, আপনি কেটে পড়েন। এই প্রশ্নতে যেমনি করে আমারও মেজাজ খারাপ হবে, যারা দর্শক তাদের মন খারাপ করবে। আপনি যদি বুদ্ধিমানের পরিচয় হচ্ছে, আপনি আস্তে করে কেটে পড়েন, ডিস্টার্ব না করলে। সবার ভালো লাগবে না, এটি স্বাভাবিক। জ্বালা, মূত্র ত্যাগকালে জ্বালা, মূত্র ত্যাগকালে জ্বালা। প্রস্রাবের রং জিজ্ঞাসা করবেন, হালকা হলুদ। আমি কিন্তু আপনাদের মাঝে মধ্যে ওষুধ আশা করি, কিন্তু আপনারা ওষুধ লিখছেন না। অন্যদিকে কান দিবেন না। কে কি লিখছে ওগুলার একেবারে ওইগুলো বাদ দিয়ে দেন। কে কি ভাবলো, যদি কেউ কিছু লিখে সেটার জন্য আলহামদুলিল্লাহ, আমি এনাফ। আপনার ওদিকে কান দিবেন না, কেউ কিছু লিখবেনও না, একেবারে লিখবেন না। আপনাদের কথা দোষ হবে। আমি আমার মতো করে বলছি। বর্ণ হালকা হলুদ, প্রস্রাবের তলানিও যায়। মল, পিচ্ছিল মল। আমি আপনাদের কাছে ওষুধ চাচ্ছিলাম যে আমার রুগীর বাত ব্যথার ওষুধ চাচ্ছি তো, সন্ধিবাত, পায়ের পাতায় বাত, এগুলার সঞ্চারণশীল ব্যথা, এগুলার ওষুধ চাচ্ছি। লক্ষণ আমি অনেকগুলো দিয়েছি, কিন্তু এই রুগীর পায়খানাটা হচ্ছে পিচ্ছিল, কঠিনও হয়, মাঝে মধ্যে গুটলি গুটলি দেখা যায়। কঠিন গুটলি গুটলি, কঠিন গুটলি গুটলি। রোগীর গঠন শুনবেন। এমনি দুইখান বাচ্চা আছে, এই শরীরে ব্যথা আছে, এই কষ্ট নিয়ে স্বাস্থ্য অত ভালো না, শীর্ণকায়। ওই যে ক্ষুধার অভাব, অল্প খেলে পেট ভরে যায়, ওটা খেয়াল করলে তো আপনার নিজেই বুঝতে পারেন। ক্ষুধাও লাগে না, যদিও লাগে অল্প খেলে আর খেতে ইচ্ছে করে না। আবার ডাইন পাশে সমস্যা আছে, ওষুধটা লাইকও লিখছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটুকু লিখছেন ওকে, আর কিছু লেখা দরকার নেই। গঠন শীর্ণতা। এবার আসি, আমি আপনাদের বলেছিলাম কোন পাশে কাজ করে, ডান পাশে। রোগীর যত সমস্যাগুলি ডান পাশে একটু বেশি। অডিয়েন্স একটু লিখেন তো আমাকে, রোগীর সকল কষ্ট ডান পাশে, পৃষ্ঠা নাম্বারটা কত? একটু তাড়াতাড়ি লিখেন, যারা পারেন তাড়াতাড়ি লিখে দেন। রোগীর সমস্যা ডান পাশে। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই, ডান পাশ বললে আর কখনো লাইকও দেব না। ডান পাশ বললে শুধু আর কোষ্টিকাম দেব না। ডান পাশ বললে কোনো ওষুধকে ডাইরেক্টলি ইন্ডিকেট করব না। ডান পাশে কতটি ওষুধ আছে সবগুলোর নাম শুনতে চাই। কি ফার্স্ট গ্রেড, কি সেকেন্ড গ্রেড, কি থার্ড গ্রেড, প্রত্যেক ওষুধের নাম শুনতে চাই। ডান পাশ বললে আর কোনো স্পেসিফিক কোনো ওষুধের নাম নয়। কিন্তু আমার রোগীর যে ওষুধটা হবে, সেই ওষুধটা ডান পাশে কাজ করে কিনা সেটা আমার জানার বিষয়। এটা হলো হোমিওপ্যাথি। আমার রোগীর যে ওষুধটা নির্বাচিত হচ্ছে, সেই ওষুধটা ডান পাশে কাজ করে কিনা সেটা জানার বিষয়, সেটা না হোমিওপ্যাথি। আমার রোগীর ওষুধ যেটা নির্বাচিত হচ্ছে, সেই ওষুধটা একটু যাচাই করে নেব যে সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে স্বপ্নে দেখে, সেখানে আমার এই ওষুধটা আছে কিনা। প্রবল পিপাসার মধ্যে আমার এই ওষুধটা আছে কিনা। গোসলে ভয়ের মধ্যে ওষুধটা আছে কিনা। গোসলে উপশম, সেখানে আমার এই ওষুধটা আছে কিনা। যতটা লক্ষণ বলা হবে, প্রত্যেকটা লক্ষণের ক্ষেত্রে আমার এই ওষুধটি ওখানে উপস্থিত কিনা সেটা জানা। সব মিলে যদি হয়, সব ক্ষেত্রে আমার ওষুধ যে বাছাই করা হলো, যে ওষুধটা, এই ওষুধটা সব জায়গায় পাওয়া যাচ্ছে, এটা হলো একটি মাত্র ওষুধ নির্বাচন। এইভাবে যদি করা যায়, ওই ওষুধ দ্বারা আদর্শ আরোগ্য নির্ণয় করা সম্ভব।
আদর্শ আরোগ্য করা সম্ভব, অন্য কোনো পথ নেই। ডান পাশে এই রোগীর বেশিরভাগ লক্ষণগুলি ডান পাশে দেখা দেয়। এবার জিহ্বার কথা জানবেন, একদম শুষ্ক শুষ্ক জিহ্বা। জানতো দেখি পৃষ্ঠা নাম্বারটা কত, কে পারবেন একটু জানতো, একটু জান। শুষ্ক জিহ্বা পৃষ্ঠা নাম্বারটা কত একটু জানতো, শুষ্ক জিহ্বা। শুষ্ক জিহ্বা পৃষ্ঠা নাম্বারটা কত? একটু লিখে বের করেন। শুষ্ক জিহ্বা পৃষ্ঠা নাম্বারটা কত? অডিয়েন্স ড্রাইনেস টান। দেখেন কি চিকিৎসা করবেন ভাবতে পারবেন না, কি পেথি নিয়ে খেলতেছেন, কি পেথি নিয়ে কাজ করেন। আপনি কোথায় বসে আছেন, এই গল্প দেওয়া সহজ। একটু তাকিয়ে দেখেন তো, যারাই চলে আসছেন 404-এ ড্রাইনেস টাং কোথায়? ড্রাইনেস টাং 404। একটু বলেন তো এই ড্রাইনেস টাঙের মধ্যে ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে একটু বের করেন, নাম্বারটি বলেন তো আমাকে, সংখ্যাটা বলেন। যাদের জানা আছে সংখ্যাটা বলেন, একটু গনে বলেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26টি। অডিয়েন্স, যে পেথিতে আমাদের ওষুধ বাছাই করতে হচ্ছে, যে পেথির যদি বলে শুধু শুষ্ক জিহ্বা, 26টি ওষুধ মাত্র ফার্স্ট গ্রেডে জিহ্বা শুষ্ক দেখলে। আর যদি ব্যথা অস্থির হয়ে রুগী বিছানা ছাড়তে বাধ্য হয়, সেখানে আমরা একেবারে অন্ধের মতো ওষুধটা ছেড়ে দিই, একদম ব্লাইন্ডে, তাই তো চলে না, হয় না। আপনি এখন এটা জিহ্বা শুষ্ক, আর্সেনিকও শুষ্ক, এপিসও শুষ্ক, বেলোডোনায় শুষ্ক, চায়নায় শুষ্ক, হাইসিমাস শুষ্ক, মাস্ক হলো শুষ্ক। কি করবেন এবার ভাবতে পারেন? কি করবেন? কি করার আছে? আপনার সুরিনামের শুষ্ক, পালসিডেনার শুষ্ক, রাস্টক্সের শুষ্ক, সালফার, বেটা বিরিডি, এই যে ওষুধগুলি বলছি, এই ওষুধগুলো 26টি ওষুধে শুষ্ক জিহ্বা। আমি বললাম আমার রুগীর শুষ্ক জিহ্বা, আপনি ঝটাপট ওষুধ দিয়ে দিচ্ছেন। এই ডাক্তারি দিয়ে গল্প দেওয়া যায়, কিন্তু আদর্শ আরোগ্য দেওয়া যাবে না। অডিয়েন্স, জিহ্বাটা সাদা, জিহ্বাটা সাদা, একটু জানতো। ফাটলযুক্ত জিহ্বাটি সাদা এবং ফাটলযুক্ত, ওই যে ডিসকালারেশন হোয়াইট, ডিসকালারেশন হয়, জিহ্বাটা সাদা। অডিয়েন্স দেখেন তো ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে দেখেন তো একটু। জিহ্বাটা সাদা ফার্স্ট গ্রেডে। যদি সকালে সাদা হয়, বাহ, চায়না, পালসিডিলা, একদম টাইম। রুগীর জিহ্বা সাদা দেখলেন, সাদা দেখার পরে কোনোদিন রুগী জিজ্ঞাসা করেছেন যে আপনার এই জিহ্বাটা দিয়ে সাদা বা কোটের যে অবস্থা আছে, এটা কি আপনার সকালবেলা কেমন হয়, বিকালে, রাতে, দিনে বা রাতে কখন এই কালারটা বেশি অনুভব করেন? যে রুগীর দিনের বেলা, সকালবেলা যদি জিহ্বাটি বেশি সাদা অনুভব করেন, চায়না পালসিডিলা ফার্স্ট গ্রেডে আছে, সেকেন্ড থার্ড বাদেই দিলাম। কিন্তু আপনি তো শুধু দেখলেন যে রুগীর জিহ্বাটা সাদা। এই জিহ্বা সাদা আপনি খাতায় লিখে কোনো লাভ নেই, একদম না, কোনো লাভ নেই। যদি রুগীর জিহ্বাটা সন্ধ্যাবেলায় যদি সাদা হয়, বিস্মা। এবার আপনি বলেন তো, আপনি যদি জিজ্ঞাসা করলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, যদি করেন যে আপনার মেয়ে কোথায় বিয়ে দিলেন, আমি যদি বলি ঢাকার বাইরে বিয়ে দিয়েছি অন্য এক জেলায়, এটা কি জবাব হলো? কোনো লাভ নেই। যদি বলি ঢাকার বাইরে এক জেলায় বিয়ে দিয়েছি, এটা বললে কোনো জবাব হলো না। যদি আমি বলি যে ঢাকার পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, এটা বললে কিন্তু হচ্ছে না। অনেক জেলা পাওয়া যায়, ঢাকার পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে অনেক জেলা পাওয়া যায়। যদি আমি স্পেসিফিক বলে ফেলি যে আমি খুলনাতে বিয়ে দিয়েছি, তাহলে এটা জেলা ইন্ডিকেট হয়ে যাচ্ছে, এটা জেলা হয়ে যাচ্ছে। আপনি জিজ্ঞাসা করলেন, রুগী দেখলেন জিহ্বাটা সাদা, এই জিহ্বা সাদা, এতে লাভটা কি? কোনো লাভ নেই আপনার। অনেক ওষুধ এখানে বসে আছে,
যদি বলা হয় সকালবেলা জিহ্বাটা সাদা বেশি হয় কিনা, তাহলে ওষুধটা চলে আসছে, ফার্স্ট গ্রেডে 2টা ওষুধ পেয়ে যাচ্ছেন। যদি বলা হয় সন্ধ্যাবেলায় সাদা, তাহলে আপনার একটা ওষুধ চলে আসছে। তাহলে আপনি যে এই যে রুগীকে জিজ্ঞাসা করলেন, রুগীকে জিজ্ঞাসা করলেন, শুধু জিহ্বাটা দেখলেন জিহ্বাটা সাদা, এই খাতায় সাদা লিখে কোনো লাভ নেই। সাদা জিহ্বাটা সাদা লিখে আপনার রোগীলিপিতে কোনো সার্থকতা নেই। আমি এই কথা বোঝাচ্ছি যে আপনি রোগীলিপিটা যদি কমপ্লিট করতে না পারেন, কোনো ওষুধ আসবে না। বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, আমাকে রোগীলিপি শিখতেই হবে। রোগীলিপি শেখা একেবারে সহজ। যেমন আপনি তো লিখছেন, প্রত্যেক ডাক্তার খাতা লিখছেন জিহ্বাটা সাদা, বাস জিহ্বা সাদা লিখলেন। তো জিহ্বা সাদা লেখার পরে এখানে দায়িত্ব শেষ নয় যে ভাই আপনার জিহ্বা সাদা দেখা যাচ্ছে, এই সাদাটা সকালবেলা কিংবা বিকালবেলা কখন বেশি সাদা মনে হয় আপনার কাছে? ডাক্তার সাহেব সকালবেলা সাদা মনে হয় বেশি, কিংবা বিকালবেলা বেশি সাদা মনে হয়। এই যে সকালে কিংবা বিকালে, এটার মধ্যে ওষুধ আপনি পাবেন, এটার মধ্যে ওষুধ আপনি পাবেন। বড় পুকুরে মাছ ধরবেন আপনি, আপনি বিনা জালে হাত দিয়ে সেখান থেকে মাছ ধরতে পারবেন না। কিন্তু অনেক বড় পুকুরে এপার ওপরে জাল ফেলে এক পাশ থেকে যখন আপনি মাছ একদম জাল দিয়ে কাচিয়ে যখন এক পাশে নিয়ে আসবেন, মাছ সেকে একবারে অন্য পারের কিনারে যখন নিয়ে আসবেন, সেখানে হাত দিয়ে আপনি মাছ ধরতে পারবেন। আর যদি এই বড় পুকুর থেকে হাত দিয়ে শুধু মাছ ধরতে পারবেন না, জাল দিয়ে সেকে এক পারে আনতে হবে। যদি বলেন আপনি জিহ্বাটি সাদা লিখেন, এতে ওষুধ আসবে না। যেমন বিশাল এক পুকুর থেকে হাত দিয়ে মাছ ধরা যায় না, ঠিক এই যে এতগুলো ওষুধ আছে আপনার জিহ্বাটা সাদা, এই সাদা দিয়ে তেমনি কোনো ওষুধ আনতে পারবেন না। মেয়ের জামাই বাড়ি বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আমার তো আছে একটা মেয়ে আর মেয়ের শ্বশুর বাড়ি, এটা ছাড়া কোনো গল্পই কি? অনেকে জানতে ইচ্ছা হচ্ছে যে আমার মেয়ের শ্বশুর বাড়ি কোথায়, বলেই দিলাম একবারে 2টা। যাই হোক, আসল কাছে আসেন। জিহ্বাটা ফাটল, জিহ্বাটা ফাটা। এবার আসেন তো দেখি, জিহ্বা ফাটা পৃষ্ঠা নাম্বারটা কত? জিহ্বা ফাটা ক্রেক, দেখেন তো, ক্রেক পাচ্ছি, জিহ্বা ফাটা। এই জিহ্বা ফাটা দেখেন তো কি আছে? ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে জিহ্বা ফাটা? তাড়াতাড়ি লিখেন। জিহ্বা ফাটা ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে লিখে দেন। এই ফাটার মধ্যে জিহ্বার একদম প্রান্তে ফাটা, একদম মাথায় আপনি জিহ্বাটা ফাটা লিখছেন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বিশ্বাস করেন, এই আপনি জিহ্বা ফাটা লিখছেন, এই ফাটা লিখে কোনো লাভ নেই। লিখছেন জিহ্বা শুষ্ক, জিহ্বাটা ফাটা, জিহ্বাটা সাদা, জিহ্বাটা যাই কিছু লিখলেন, এই লেখাতে কোনো লাভ নেই। এবার যদি আপনি লেখেন জিহ্বাটা চতুর্দিকে ফাটা, ওষুধ পাবেন। জিহ্বাটা মাঝখানে ফাটা, ওষুধ পাবেন। জিহ্বাটা একদম মাঝখানটা বলছি তো, সেন্টারে, ওষুধ পাবেন। একদম টিপ প্রান্তে ফাটা, ওষুধ পাবেন। শুধু যদি আপনি লিখেন জিহ্বা ফাটা, এই লেখা লিখেন না, কোনো লাভ নেই, কোনো ওষুধ পাবেন না। যেমনি করে বড় পুকুরের মধ্যে শুধু হাত দিয়ে কোনো মাছ ধরতে পারবেন না। যদি আপনি জাল দিয়ে সেকে যদি এক পারে যদি না আনতে পারেন, এক পাশে এনে যদি স্তূপ না করতে পারেন, তাহলে যেমন মাছ ধরতে পারবেন না। এই শুধু জিহ্বা ফাটা, এই কথা লিখে কোনো লাভ নেই। যতক্ষণ না পর্যন্ত জিহ্বা চতুর্দিক ফাটা, জিহ্বার মাঝখানটা ফাটা, সমস্ত জিহ্বাটা ফাটা, জিহ্বার একদম সেন্টারে ফাটা, একদম প্রান্তে ফাটা, টিপ একটা মাত্র ওষুধ পেয়ে যাবে। যেমনি করে জাল দিয়ে সমস্ত পুকুরের মাছ এক পারে নিয়ে আসা হয়, ঠিক তদ্রুপ আপনি এখানে সেকে সেকে একটা করে রুব্রিক বলবেন, আর রুগীর ওষুধগুলো সব বাঘ হয়ে যাবে, শুধু বাঘ হয়ে যাবে। তখন আপনি হাত দিয়ে ওই যে জাল দিয়ে সেকে এক পারে নিয়ে যেভাবে মাছ ধরতে হয়, ঠিক আপনি মাছটা ধরে উঠে নিয়ে যাবেন। কত সুন্দর না? সমস্ত জিহ্বা ফাটা এক ওষুধ, চতুর্দিকে ফাটা আরেক ওষুধ, মাঝখানে সেন্টারে ফাটা আরেক ওষুধ, একদম প্রান্তে ফাটা আরেক ওষুধ। তাহলে আপনি যদি শুধু জিহ্বা ফাটা লেখেন, তাহলে কি চলবে? চলবে না। আমার রুগীর জিহ্বা ফাটা, নিশ্চয়ই ওষুধটা আপনারা ভাবতেছেন ওষুধটা আমি কি দেবো, তাই তো? চিন্তার কোনো কারণ নেই।
ওষুধ আপনারাই দিয়েন, কিন্তু আমি শুধু লক্ষণগুলো দিয়ে যাচ্ছি। 10টি ফার্স্ট গ্রেডে, ওকে ফাইন। এবার আসেন, জিহ্বাটা তালি তালি, তো জিহ্বাটা তালি তালি, এই যে এবার দেখেন তো জিহ্বাটা তালি তালি কি হবে? কি হবে? জিহ্বাটা তালি তালি, দেখেন তো কয়টা ওষুধ আছে? মেফের মতো তালি তালি। আমার রোগীর জিহ্বাটা মেফের মতো তালি তালি, দেখেন কয়টা ওষুধ আছে, দেখে নেন, মিলে নেন। এবার আসি, কয়টা ওষুধ আছে? কি আছে? অডিয়েন্স, এবার যদি আমি রোগীর মানসিক অবস্থা আসি, এবার তো নিশ্চয় খেপে যাবেন তো। টিপে লেগেছিস, আচ্ছা ঠিক আছে। সান্ত্বনা রোগের বৃদ্ধি, এইবার তো ওষুধ তো নিশ্চয় মোটামুটি দিবেন নাকি? সান্ত্বনা রোগের বৃদ্ধি, সান্ত্বনা রোগের বৃদ্ধি। আমি আপনাদের রেপার্টরি শেখাচ্ছি না, রুগী লিপিও শেখাচ্ছি না, আমরা বাত ব্যথার ওষুধ বাইর করছি। আজকে আমাদের বিষয় ছিল বাতের ব্যথার ওষুধ খুঁজবো। গেটে বাতের, সন্ধিতে বাত, এই পায়ের পাতায় পাতায় ব্যথা, এই সমস্ত ওই যে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, এই ব্যথার ওষুধ দিচ্ছি। কিন্তু আমি আপনাদেরকে না রেপার্টরি শেখাচ্ছি না রুগী লিপি শেখাচ্ছি। আপনারা তো রেপার্টরি জানেনই, সবাই জানেন রেপার্টরি, সবাই রুগী লিপিও জানেন, সবাই ওষুধ নির্বাচন করতে জানেন। আমরা শুধু কি কি ওষুধগুলো দেবো সেই রুব্রিকগুলো খুঁজছি। দেখা সান্ত্বনায় বৃদ্ধি, সান্ত্বনায় বৃদ্ধি, একদম সান্ত্বনা বৃদ্ধি। একটু জান তো দেখি কোথায় গেলে পাবো সান্ত্বনা বৃদ্ধি, একটু জান। অডিয়েন্স, পৃষ্ঠা নাম্বারটি কত? সান্ত্বনা বৃদ্ধি, জানতো? সান্ত্বনা বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি দেখেন তো। কনসোলেশন অ্যাগ্রাভেশন, হ্যাঁ দেখেন তো কত নাম্বার, কি আছে, কোথায় আছে ওষুধগুলি, পৃষ্ঠা নাম্বারটা কত? সান্ত্বনা বৃদ্ধি, সান্ত্বনা বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত? যারাই এই আমার ম্যাথমেটিক্যাল লক্ষণগুলি শুধুমাত্র একটি রেপার্টরি থেকে মিলাইবার চেষ্টা করেন, কোনো একটা রেপার্টরি থেকে, তাহলে সমস্যা পড়ে যাবেন। দেখবেন সবগুলি লক্ষণ এক রেপার্টরিতে নেই, একাধিক রেপার্টরি থেকে লক্ষণগুলি সংগ্রহ করা, যার জন্য একটা রেপার্টরিতে না পেলে আরেকটা খুঁজবেন যাচাই করতে চাইলে, কিন্তু একটার মধ্যে সবগুলি পাবেন না। একটার মধ্যে না পেয়ে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, একাধিক রেপার্টরি দেখবেন। সান্ত্বনা বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার 16, চমৎকার। কনসোলেশন অ্যাগ্রাভেশন, রোগীর লুবি কটুবাসী। এবার তো নিশ্চয়ই ওষুধটা ভাবতে পারতেছেন, তাই তো? রোগীর লুবি কটুবাসী, এবার তো নিশ্চয়ই ওষুধটা ভাবতেছেন। এইবার দুটো ওষুধের নাম বলেন তো আপনারা দেখি। ওই যে রোগীর সমস্যা, বাত ব্যথা, গেটে বাত, তরুণ ব্যথা, ছিন্নকর ব্যথা, শয্যা হতে উঠতে বাধ্য হয়, সঞ্চালনশীল ব্যথা, সন্ধিতে বেদনা, অস্থিতে, ডান দিকে, পায়ের পাতায়, ওই কথাগুলো তো নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবার তার সাথে রোগী কিন্তু সান্ত্বনা বৃদ্ধি, লুবি ও কটুবাসী, অসন্তুষ্ট, সন্দেহযুক্ত, দীর্ঘ শ্বাস ফেলে, লম্বা লম্বা শ্বাস ফেলে। আজকে কি ওষুধ আপনারা দেবেন না? না উদ্দেশ্যটা কি? আপনারা কি আমার কথাগুলি বুঝতেছেন না? না আমি কোন দিকে যাচ্ছি বুঝতে পারছেন না? কোনো ওষুধের সাথে মিলছে না, তাই তো? একটু পরে মিলে যাবে। না মিলার একটা মাত্র কারণ, ওই যে আমি রুগীলিপি করতেছিলাম, রুগীর গেটে বাতের ব্যথা, গেটে বাতের রুগীলিপি, বাত ব্যথা রুগীলিপি, ওখানে একটা লক্ষণ বাকি ছিল, যে লক্ষণটা আপনাকে ওষুধটার কাছে যেতে দেয়নি। যেমনি করে আপনারা লিখেছেন জিহ্বাটা সাদা, সকালও লিখেন নাই, সন্ধ্যাও লিখেন নাই, কারণ রুগীরটা হচ্ছে সন্ধ্যায় অথবা সকালে সাদা। এরকম প্রত্যেকটা রুব্রিকের ক্ষেত্রে আপনার মেন রুব্রিক জিজ্ঞাসা করেছেন, কিন্তু ভিতরটা কিন্তু জানতে চান নাই। জিহ্বাটা ফাটা লিখছেন ঠিকই, সবটা সবটা জিহ্বা, কিনারাগুলি, প্রান্তে, মিডলে, কোথায়?
জিজ্ঞাসা করেন নাই, যার জন্য ওষুধটা একটু কষ্ট হচ্ছে, একটু পরে পেয়ে যাবেন, একটু পরে ওষুধটা ইনশাল্লাহ পেয়ে যাবেন, সমস্যা কোনো কারণ নেই। এইবার আসি, রোগী ঘুমের মধ্যে চমকে ওঠে, ঘুমের মধ্যে চমকে ওঠে, এটা তো পাওয়ার কথা নাকি? স্লিপের মধ্যে পাবেন নাকি? যান, ঘুমের মধ্যে রোগী চমকে ওঠে, এইবার পারলে ওষুধটা পারলে লিখেন আপনারা, যদি কোনো পথ থাকে ওষুধটা লিখেন। ওষুধটা কিন্তু আপনাদের হাতের নাগালে চলে আসছে অনেকটা। একজনে শুধু লিখে ফেলছেন, একজনের ওষুধটার নাম নিশ্চয় লিখতে পারছেন, একজনে লিখতে পারছেন, শিপলু আজম। শিপলু আজম, আপনাকে ধন্যবাদ দিতে পারছি না, একটু পরে দেব, কিন্তু আপনার চায়ের দাওয়াত রইল, SSRF আপনি চলে আসবেন। কিন্তু আমি ওদিকে যাচ্ছি, কিন্তু এখনো কিন্তু ওষুধটা ক্লিয়ার না। ক্লিয়ার হওয়ার জন্য যেটা দরকার, শীত অবস্থার পায়ে, শীত অবস্থার পরে পায়ের পাতায় ছিন্নকর ব্যথা, কয়টা ওষুধ দেখেন তো? শীত অবস্থার পরে পায়ের পাতায় ছিন্নকর ব্যথা, আমার রোগীর কিন্তু সন্ধিতে ছিন্নকর ব্যথা, কিন্তু ডাক্তারবাবু শীত অবস্থার পরে পায়ের পাতায় ছিঁড়ে ফেলার মতো ব্যথা। একটু চোখটা বলে আসেন, পৃষ্ঠা নাম্বারটা কত? একটু যান, কয়টা ওষুধ এক্ষণে লিখেন, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এক্ষণে ক্লিয়ার হয়ে যাবে, তাড়াতাড়ি যান। ছিন্নকর ব্যথা, পায়ের পাতায় ছিন্নকর ব্যথা, শীত অবস্থার পর, শীত অবস্থার পরে পায়ের পাতায় ছিন্নকর ব্যথা, ওষুধটার হাতের নাগালে চলে আসবে, তাড়াতাড়ি লিখেন। একটু দেখেন তো, টিয়ারিং, এক্সট্রিমিটিস পেইন টিয়ারিং, একটু যান ওখানে, চিলিনেস আফটার দেখেন, ওখানে গেলেই ওষুধটার সন্ধান পেয়ে যাবেন, হয়তো পেতেও পারেন। যদি আপনাকে আরেকটু ঘুরে নিয়ে যাই, কফি পান উপযুক্ত খাদ্যের মধ্যে আছে কফি পান, কফি পান, ইগনিশিয়া ক্যামোমিলা। জি, এতক্ষণ যে লক্ষণ যতদিকে যাচ্ছিলাম এর মধ্যে ইগনিশিয়া লক্ষণ আছে, ঠিক আছে, ক্যামোমিলা লক্ষণও আছে, কিন্তু যখন নাকি আমি বললাম শীত অবস্থায়, শীত অবস্থার পরে পায়ের পাতায় ছিন্নকর ব্যথা, এই কথা বললে ওষুধ আছে মাত্র একটি। আর যদি বলি পায়ের পাতায় ছিন্নকর ব্যথা সঞ্চালনে বৃদ্ধি, সেখানে ওষুধ আছে দুটি, একটা ব্রাইটাকার আর একটা ক্যামোমিলা। নিশ্চয়ই এতক্ষণ যেহেতু লক্ষণ দিচ্ছি, এই লক্ষণের মধ্যে ক্যামোর ব্রাইটাকারের কোনো অস্তিত্ব নেই, সব লক্ষণ ক্যামোমিলার মতো। তাহলে এবার আপনাদের রোগীলিপি কিন্তু শেষ হয়নি, আরও কথা আছে। এবার একটা ওষুধের কাছাকাছি যাচ্ছি, ওষুধটি এখনো কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। দুইটা লক্ষণ পাওয়া গেছে রোগীর মধ্যে, শীত অবস্থার পরে পায়ের পাতায় ছিন্নকর ব্যথা, শীত অবস্থার পরে পায়ের পাতায় ছিন্নকর ব্যথা, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পায়ের পাতায় ছিন্নকর ব্যথা সঞ্চালনে বৃদ্ধি, সেখানে আবার আছে দুইটি ওষুধ। নিচ্ছে আপনাদের ওষুধটা একটু লাইন হচ্ছে, রোগীলিপি কিন্তু শেষ নয়, রোগীলিপি মাত্র শুরু। এবার আপনি রোগীর কাছ থেকে জানতে চান, রোগীর গার্ডিয়ান যে তার কাছে জানতে চান তার মেজাজ কেমন, ঝগড়া লাগাইতে পারলেই বাসে, কোপন স্বভাব, কলহপ্রিয়তা, মানে মারামারি ঝগড়াঝাটি দেখলে খুব শান্তি পায়, ক্রন্দনশীলতা, স্পর্শকাতরতা, সহ্য শক্তির অভাব, ধৈর্য তো মোটেও নাই, যখন যাহা বলা তখন তা করতে হবে, না করলে ভাঙচুর, যা পারো তা ছুঁড়ে ফেরো, শুধু মারামারি আর মারামারি। তারপরে ওই যে এক গাল ঠান্ডা আর এক গাল লাল গরম, লাল ও গরম সম্ভবত, এক গাল লাল ও গরম, অপর গাল ঠান্ডা ও ফ্যাকাশে, এটুক যদি পাওয়া জিজ্ঞাসা করে। এবার দেখেন
যখন আপনি দেখছেন যে আপনার দুইটা লক্ষণ বলছে, শীতাবস্থার পরে পায়ের পাতায় ছিন্নকর ব্যথা, শীতাবস্থার পর আরেকটা হচ্ছে পায়ের পাতায় ছিন্নকর ব্যথা, সঞ্চালনে কি বৃদ্ধি হয়। এই কথা শোনার পরে আপনি আরেকটু কনফার্ম হওয়ার জন্য রুগীর কাছে জানতে চাইলেন, রুগীর গার্ডিয়ানের কাছে তার স্বভাব কেমন, কোমল স্বভাব ও কলহপ্রিয়তা আছে কিনা। এবার জানতে চান বাচ্চাদের ক্ষেত্রে হলে কোলে উঠে বেড়াতে চায় কিনা। বড়দের ক্ষেত্রে এটা জিজ্ঞাসা করে লাভ নেই, বয়স 35, কোলে উঠে বেড়াবে না। ক্রন্দনশীলতা, এই যে কান্না শুরু হইলে কারো বাবার সাধ্য নাই কান্না থামানোর জন্য, তবে কান্নার মধ্যে একটা জিদ থাকবে, মানে কাঁদতেছে যে কারণে সে কান্নার মধ্যে সেটার প্রতিবাদ তার চোখে মুখে ফুটে উঠবে। সে যে কাঁদছে প্রতিবাদ স্বরূপ সেটা কিন্তু ফুটে উঠবে। সহ্য শক্তির অভাব, যাহা বলছে এক্ষুনি করতে হবে, না করলে রক্ষা নেই। সহ্য নাই, ধৈর্য নাই, এখনই করতে হবে, করে দাও, তা না সামনে যা পাবে সব ভেঙে চড়ে তোমার সব করে দিবে, নষ্ট করে দিবে। এবার আপনি গালে হাত দেন, এক গাল লাল, যেটা লাল সেটা গরম, যেটা ঠান্ডা সেটা ফ্যাকাশে কিনা। এবার তো নিশ্চয় ওষুধটা লিখতে আর সমস্যা হবে কি, এইবার সবাই ওষুধটা কি হতে পারে তাড়াতাড়ি ওষুধটা লিখেন। ওষুধটা লেখার পরে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে এই 310টি ওষুধ কিভাবে ব্যবহার করবেন, 310টি ওষুধ কিভাবে ব্যবহার করবেন। এতক্ষণ যা লক্ষণ দিলাম সেই লক্ষণের আলোকে যাদের হাতে রেফার্টরি আছে তারা নিশ্চয়ই ওষুধটি লিখতে আর ভুল হওয়ার কথা কি। যাদের হাতে রেফার্টরি আছে, শীত অবস্থার পরে পায়ের পাতা ছিন্নকর ব্যথা, ডাক্তার শীতে যখন শীত লাগে, যখন শীত অবস্থা থাকে, শীত শীত ভাব থাকে, শীত থাকে, শীতের পরে আমার পায়ের পাতাগুলি একদম ছিঁড়ে যায়। আবার বলে পায়ের পাতায় ছিন্নকর ব্যথা, সঞ্চালনে বৃদ্ধি, পায়ের পাতাতে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, সেটা যদি নাড়াচাড়া করি তারপরে কি বৃদ্ধি হয়। ডাক্তারবাবু আমার কফি পান খুব ইচ্ছা, তার সাথে কি কফি খেলে আমার সব কিছু আরাম বোধ করি, নিশ্চয়ই ওষুধটা দিতে আর কোনো কষ্ট হওয়ার কথা কি। এত কিছু পরে পারলেন না, না পারার কারণ একটাই, সেটা হচ্ছে এই, আমি আপনার এখানে 10 জন লোক আছে, তার মধ্যে সব কথা বললাম, তার নামটা বললাম না, কিন্তু আপনার এটা পাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু ওষুধের কাজ দিয়ে ঘোরাফেরা করছি। রুগী যখন আসে, এই যে লক্ষণ আমি যা দিচ্ছিলাম, আপনার লক্ষণের মধ্যে কোষ্ঠিকাম, ব্রাইনিয়া, লেকেসিস, মানে যে ওষুধগুলো বলছেন, যা বলছেন, কিন্তু তার মধ্যে আমি যা আশা করেছিলাম যে ওষুধগুলি, সেই ওষুধের তেমন কোনো সারা আপনাদের কাছে পাওয়া যায়নি। অনেক ওষুধ আসার কথা, অনেক ওষুধ আসার কথা। সম্ভব হলে যাদের হাতে রেফার্টরি আছে, আজকে রেফার্টরিটা খুলে এই যে বাত ব্যথায় একটু চোখটা বুলাবেন, চোখটা বুলে দেখবেন বাত ব্যথা কি কি লক্ষণগুলো, বাত ব্যথার কি কি সাবরুব্রিকগুলি আছে। যদি আপনি না জানেন সাবরুব্রিক, প্রশ্ন কি করবেন। এই যে পায়ের পাতায় ব্যথা, ছিন্নকর ব্যথা, এটা শুনলেন, কিন্তু আপনি জানতে চাইলেন না এই ব্যথাটা নাড়লে সালে আরাম বোধ করে কিনা। এই যে শীত অবস্থার পরে এই ছিন্নকর ব্যথাই শুধু শুনলেন, আপনি একবার জিজ্ঞাসা করলেন না যখন আপনার মাঝে মধ্যে শীত লাগে বা শীত বোধ হয় কিনা, তারপরে আপনার এই ব্যথাটা বাড়ে কিংবা কমে কিনা। যদি আপনার জানা থাকতো সাবরুব্রিকটা, তাহলে আপনি রুগী প্রশ্ন করতে পারতেন। নিশ্চয়ই আমাদের রোগীলিপি যদি সঠিক হয়, ওষুধটি সঠিক হবে। ওষুধ 300 কেন, 10,000 ওষুধ হোক না কেন, রিউমেটিকের জন্য 10,000 ওষুধ যদি হয়, আর যদি আমার 10,000 বাচ্চা যেখানে আছে সেখান থেকে আপনার বাচ্চাটাকে আপনি খুঁজে বের করতে পারেন, 10,000 বাচ্চা যেখানে আছে সেখান থেকে আপনার ছেলেটাকে খুঁজে বের করতে পারেন, 10,000 বাচ্চা যেখানে আছে সেখান থেকে আপনি আপনার ভাইটাকে খুঁজে বের করতে পারেন। চেহারা দেখে তো আপনি চেহারা দেখার কোনো দরকার নেই, শুধু তার ক্রাইটেরিয়াগুলো আপনি বলতে থাকেন, মাইক দিয়ে অ্যানাউন্স করেন, আমি যাকে খুঁজছি তার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, আমি যাকে খুঁজছি তার বাড়ি কুমিল্লাতে চাঁদপুর, আমি যাকে খুঁজছি তার বাড়ি কুমিল্লাতে মতলব, আমি যাকে খুঁজছি তার বাড়ি মতলবের মধ্যে খাদেরগাঁও, যে আমি যাকে খুঁজছি খাদেরগাঁওয়ের মধ্যে তার বাড়ি প্রধানিয়া বাড়ি। এই কথা যদি বলা হয়, তারপরে আমি যাকে খুঁজছি সে বলে একজন ডাক্তার, যে যাকে আমি খুঁজছি তার চেম্বার হলো ঢাকাতে কালীগঞ্জ বাজারে। যদি আমি যাকে খুঁজছি সে কথা বেশি বলে, যাকে আমি খুঁজছি তার একটা বাচ্চা আছে, আমি যাকে খুঁজছি, আপনি একটা একটা করে শুধু আপনি
লক্ষণ দিতে থাকেন। দেখেন এই বলতে গেলে এই মাঝখানে যদি আমার ভাই যদি আমাকে এভাবে খুঁজতে থাকে, তাহলে লাখো লোক যদি থাকে সেখান থেকে আমি বের হয়ে যাব। কিন্তু যদি শুধু নাম দিয়ে বলা হয় যে অমুককে খুঁজছি, আমার এই নামে ফারুকি নামে অনেক মানুষ থাকতে পারে, সেখানে এই চাঁদপুর নামে ওখানে অনেক মানুষ থাকতে পারে, মতলব নামে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু আমার বাড়ির পর্যন্ত যখন বলা হবে, আমার বাড়ির উপাধি পর্যন্ত যেদিন যখন বলা হবে, আর তখন যখন আমার নামটা বলা হবে, তখন শুধু আমাকে শুধু বলবে। কারণ আমাদের বাড়িতে আমি নামে আর কেউ নাই, আমার নামে আর কেউ নাই। কিন্তু আপনি যদি চাঁদপুর বলে আমার নামটা বলেন, হবে না। যদি কুমিল্লা বলে আমার নামটা বলেন, হবে না। থানা মধ্যে আমার নামটা বললে হবে না। যতক্ষণ মধ্যে আমার বাড়ি পর্যন্ত চলে যাবেন আর আমি কি করি সে ব্যাখ্যা দিবেন, ওষুধটা ভাগ হয়ে যাবে। লোক 10,000 হোক, 1 লক্ষ হোক, আপনার বাচ্চাটাকে যেমনি করে আপনি খুঁজে পান, এই যে রিউমেটিক এর যত ওষুধ 310টি ওষুধ দেওয়া আছে, এই 310টি কোনো ব্যাপার না। শুধু একটাই কাজ, রোগীলিপিতে আপনার যা জানা দরকার, যা লেখা দরকার, ওই যে জিহ্বা ফাটা চলবে না, জিহ্বা ফাটা চলবে না, জিহ্বার চতুর্দিক ফাটা, সবটা ফাটা, মাঝখানে ফাটা, প্রান্তে ফাটা, গভীর ফাটা, হালকা ফাটা, আড়াআড়ি ফাটা কিনা। যদি এইভাবে যদি প্রশ্ন করেন, ওষুধ বের হবেই আপনার রুগীর। যদি প্রান্তে ফাটা, যদি রুগীর লেকেসিসের হয়, তাহলে ফাটাটা প্রান্তেই হবে। যদি রুগী লেকেসিসের হয়, তার ফাটাটা জিহ্বার প্রান্তেই হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি রুগীলিপি করতে চান, রুগীলিপি যদি সঠিকভাবে করতে পারেন, কোনো কথা বাদ করতে পারবে না। এই যে আপনার রুগীলিপি করেন, কখনো রুগী জিজ্ঞাসা করেন না, শুধু বলেন চাটা খান, অভ্যাস আছে কি পছন্দ করেন, চা কফি বলে দিয়ে, রুগী বলে দিয়ে কফি পছন্দ করি। এবার আপনি জানতে চান না কখনো এই কফি খেলে খুব আরাম বোধ করেন আপনি, কফি কি লাগবেই? কফি পছন্দ কে না করে, সবাই পছন্দ করে, কফি খেতে চায়, চা কফি অকশানে লিখেলো। কিন্তু একজন আছে প্রতিদিন যদি 2 কাপ কফি না দেওয়া হয়, তার কিন্তু ঘুম আসে না, অস্থিরতা চলে আসে। এইভাবে যদি জিজ্ঞাসা করতে থাকেন, তাহলে ওষুধটা কিন্তু বের হয়ে যাবেই। অডিয়েন্স, আমরা এক দিন একটা ডিজিজ দিয়ে যাব। আজকে মানে দুপুর দিকে এক ভাই ফোন করেছে যে বাত ব্যথা নিয়ে ওষুধ বাছাই। আমি বাত ব্যথা নিয়ে ওষুধ বাছাই করছি না, বাত ব্যথা নিয়ে ওষুধ বাছাই করছি। যদি এই কথা বলি, এটি বাত ব্যথার ওষুধ বাছাই করছি আমরা, রেপার্টরি করছি না, রুগীলিপি করছি না। জানেন, আমাদের আসলে অন্যেরটা বলতে পারবো না, আমাদের এখনো ভালো রুগীলিপি করা হয় না, সঠিক রুগীলিপি হচ্ছে না। সঠিক রুগীলিপি যারা করতে পারে, তারা অটোমেটিকই রুগীলিপি শেষ, ওষুধটা চলে আসে। কারণ এরা তার রুগীলিপিটা হয় যার নাকি রেপার্টরির উপরে প্রচুর দখল আছে, একটা দুইটা না, একাধিক রেপার্টরির উপরে প্রচুর দখল, অনেক ওষুধের উপরে প্রচুর দখল আছে, রোগীর উপরে, ক্রনিক ডিজিজের উপরে, যাদের প্রেসক্রিপশন মেডিসিনের উপরে যাদের দখল বেশি আছে, তাদের রোগীলিপিগুলো যখন সঠিক মতো হয়, ওষুধটা অটোমেটিক ফুটে ওঠে। তাহলে এখন থেকে আমাদের কাজ করতে হবে রোগীলিপি করার ক্ষেত্রে। যেহেতু আমাদের ক্লাস চলতেছে, 94তম ক্লাস আজকে চলছে রোগীলিপির উপরে, সেজন্য বলছি রোগীলিপি করার ক্ষেত্রে কোনো কথা বাদ পড়তে পারবে না। এটা হতে পারে সাধারণ, হতে পারে রোগগত কোনো কারণ, রোগের মধ্যে হতে পারে, সাধারণের মধ্যে হতে পারে, যেটি হোক না কেন, আমাদের রোগীলিপির করার ক্ষেত্রে এমনকি ঘাম, ঘুম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, স্বপ্ন, শয়ন, যৌন, মন যা আছে, সকল ক্ষেত্রে রোগীর বর্তমান কষ্ট যেটাই হোক না কেন, কোনো দিক থেকে যেন এক বিন্দু, কোনো একটি শব্দ বাদ না পড়ে যায়। আপনি সবটা ঘটছে একেবারে ভালোভাবে, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছেন, শুধু একটা ছোট্ট ফাঁকা আছে, সেই ফাঁকা দিয়ে কিন্তু ইঁদুর ঢুকে যাবে। তাহলে আপনার এই ছোট্ট ফাঁকাটা দিয়ে একটা যদি ইঁদুর ঢুকে যায়, তাহলে এই সব বেড়া দিয়ে কোনো লাভ নেই, সবটা বন্ধ করতে। তেমনি আপনি যদি সঠিক ওষুধ বাছাই করতে চান, তাহলে আপনাকে একদম খুঁজে একেবারে খুঁজে ছোট থেকে ছোট, যত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সব তথ্য সংগ্রহ করে সঠিক ওষুধটি বাছাই করতে হবে, তাইলে আদর্শ আরোগ্য করা সম্ভব। আজকের এই আলোচনা কেমন লেগেছে মাত্র 1 মিনিটে লিখে জানান, তাড়াতাড়ি। আমার এই লেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার কথা বুঝেছেন কিনা, না এতক্ষণ শুধু আমি যাই কথা বলতেছিলাম, শুধু আমার সময় পার করলাম এমন কিনা, আপনারা বুঝেছেন কিনা, কি বুঝেছেন দ্রুত লেখেন, তাড়াতাড়ি লিখেন। দখলটাই মূল বিষয়, এটা কোনো ব্যাপার না। এই রেপার্টরি দখল করা, আপনি শোনেন,
আপনারা লিখেন, আমি বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই, আপনি যেখানে যে অফিসে চাকরি করেন, যেখানে আপনার স্কুল কলেজ অফিস যেটি বলেন না কেন, আপনি যেখানে চাকরি করেন সে অফিসের কোনো স্টাফের নাম আপনি কখনো মুখস্থ করেন নাই। আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ, রহিম রহিম রহিম, করিম 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 করিম, জামাল জামাল জামাল, এই হোসাইন হোসেন হোসেন হোসেন, আহমদ আহমদ আহমদ, এই যে মুখস্থ করা, কারো নাম যদি আপনি অফিস কলিগের নাম মুখস্থ করেন নাই, এই যে বারবার দেখতে দেখতে নাম একজন ডাকে আরেকজনে শোনে, একজনের নাম ডাকে বসে ডাকে আরেকজনে ডাকে, একজনের নাম ডাকতেছে, কথাবার্তা বলতেছে, এই কথা বলতে বলতে নাম ডাকতে ডাকতে এক সময় আপনি নামটা শিখে যাচ্ছে। ঠিক এই রেপার্টরিটা যদি আপনি ঘাটাঘাটি করতে থাকেন, বারবার নাড়তে থাকেন, যদি সিস্টেম মতো নাড়তে থাকেন, দ্রুত ঘাটতে থাকেন, এক সময় আসবে কোনো রুব্রিক থাকবে না আপনার অজানা, সব রুব্রিক আপনার আয়ত্তে চলে আসবে। এটি স্বাভাবিক, ওইটি স্বাভাবিক। ক্লাসটা ভালো লাগছে এটা আমি জানতে চাচ্ছি না, আসলে এই ক্লাস দিয়ে আপনার ওষুধ বাছাইয়ের কোনো কাজে লাগবে কিনা, এই ক্লাস দিয়ে আপনার ওষুধ বাছাই কিংবা রুগীলিপি করার ক্ষেত্রে, ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে কিংবা চেম্বার জীবনে কোনো কাজে লাগবে কিনা, যদি লাগে তাহলে একটু লিখেন। তাড়াতাড়ি লিখেন, ভালো করে না লিখলে কিন্তু বিপদ আছে। কারণ হলো অনেক কাজ রেখে আপনাদের জন্য হাজির, বাসায় অনেক কাজ, সবাই নিশ্চয় বুঝেন, যারা শ্বশুর মশাই সবাই বুঝেন যে এই মুহূর্তে ঘর থেকে বের হওয়া যায় কিনা। তারপরেও আপনাদের টানে না আসে কোনো উপায় নেই, আসতে হবে, মন চাচ্ছে, রুগীও দেখতে হবে, আপনাদের সাথে সাক্ষাৎ করতে হবে। নিশ্চয় যারা শ্বশুর মশাই আপনারা নিশ্চয় বুঝেন যে দু একদিন শ্বশুর মশাই কী অবস্থা হতে পারে, নতুন শ্বশুর তো। যাই হোক, তাড়াতাড়ি লিখেন আজকের ক্লাস কেমন লাগলো, তাড়াতাড়ি লিখেন। শহীদুল ইসলাম, আজকের আলোচনা আমাদের চেম্বার জীবনে অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, বই যত ঘাটবো তত পারবো ইনশাল্লাহ। জি, যত বই ঘাটবেন এটি কথা, আর কোনো কথা নেই। তবে ঘাটাটার মধ্যে হইতে হবে একবারে কুইক, আমি দ্রুত বের করতে চাই, আমি দ্রুত রুব্রিক পাইতে চাই, দ্রুত আমি সাব রুব্রিক পেতে চাই। আমার রুগীলিপিটা আগেরটা চেয়ে পরেরটা একটু সুন্দর হয়, আগেরটার চেয়ে পরেরটাতে আরও যেন তথ্যবহুল হয়, আগেরটার থেকে পরেরটা একটু নিখুঁত হয়। যদি প্রত্যেকটা যে নিখুঁত যদি চান, আজকের চেয়ে কালকেরটা, আজকের চেয়ে পরেরটা, তারপরেরটা, আজকের চেয়ে কালকে, কালকের চেয়ে পরশু দিন আরেকটু ভালো চাই, আরেকটু সুন্দর চাই, যদি এরকমটা যদি হয়, তাহলে আপনার নিখুঁত রুগীলিপি যখন হবে, যখন নিখুঁত রুগীলিপি করতে পারবেন, নিখুঁত রুগীলিপি, তখন হবে যে আপনার সঠিক ওষুধটি খুব সহজে বের হয়ে যাবে। আর আপনাদের রুগীলিপি করতে যে কষ্ট করবেন, সব কাজে লাগবে। আর যদি লিখেন জিহ্বাটা সাদা, জিহ্বাটা ফাটা, পিপাসা আছে, প্রবল পিপাসা, এই লিখে কোনো লাভ নেই। ওই জিহ্বাটা সাদা কখন, সকালে না বিকালে, জিহ্বা ফাটাটা কোথায়, সামনে না পিছনে, প্রচুর ঘাম হয়, এটা কি ঘুমের মধ্যে হয়, গোসলে পরে হয়, ফ্যানের বাতাসের মধ্যে হয়, গরম করে হয়, ঠান্ডার মধ্যে হয়, খাওয়ার সময় হয়, কখন হয়, যদি বিস্তারিত না জানেন, এই লিখে এই রুগীলিপি করে কোনো লাভ নেই। কারণ আমি একবার গল্প করেছিলাম যে এক ডাক্তার আমার রুগীলিপিটা একদম টেবিল থেকে ফেলে দিয়েছিল। চেম্বার করবেন কি রুগী দেখার জন্য না ডাক্তার তৈরির জন্য, সেই কথার মধ্যে আমি লিখেছিলাম যে অতীত, যে ডাক্তার কাছে রুগীলিপি করে নিয়ে গেছিলাম, ডাক্তার সাহেব আমার রুগীলিপিটা ধাক্কাতে ফেলে দিয়েছেন। সেই দিন রুগীলিপি ফেলে না দিলে এখন টুকটাক যেটুকু রুগীলিপি জানি, যেটুকু টুকটাক বুঝি, এটুকু হতো না। কারণ হচ্ছে সেই দিনই রাগ মাথা চড়ছিল যে রুগীলিপি শিখতে হবে, রুগীলিপি করতে হবে। আর আমার মতো যেন কোনো ডাক্তাররা অন্য ডাক্তারের কাছে অপদস্থ না হতে হয়, রুগীর কাছে যেন রুগীর ওষুধ যেন বাছাই করতে পারে, সেই থেকে কাজ শুরু। আলহামদুলিল্লাহ, মোটামুটি রুগীলিপি হচ্ছে এখন। আপনারা যেন দ্রুত ভালো রুগীলিপি শিখতে পারেন, সেই জন্যই এই চেষ্টা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, যাচ্ছি, দোয়া চাই।